শুনশান এরিয়া, চারিদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে জাঙ্কুক 5 মিনিটের পথ পায়ে হেঁটে এসে থেমেছে নির্জন এক স্থানে। তারপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করলো জঙ্গলের আরো গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাদা ঝোপে ভরা মেঠোপথ পেরিয়ে এসেছে আধা ভাঙা পুরনো এক খুপড়ির কাছে। খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলায় ইট খসে গেছে, সবুজ লতা পাতায় ভরে গেছে খুপড়ির দুর্বল প্রাচীর। আশেপাশের বড় বড় গাছের পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে। কদম ফেলার সাথে সাথে মর্মর শব্দ হচ্ছে। সে খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতে খট করে শব্দ হলো। মুহূর্তে সেখানে গোলাকৃতি লোহার প্লেট দেখা গেল। আশ্চর্যজনক ভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠলো। ঘুরছে প্লেটটা, প্যাটার্ন লক চাইছে। জাঙ্কুক অদ্ভুত কায়দায় প্যাটার্ন লক আঁকলে ইংলিশে যে অক্ষরটি ভেসে লক খুলে গেল। দেখা মিলল একটি গেটের। গেটে পা রাখতে সাপের মতো প্যাঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট পুনরায় বন্ধ করে সিঁড়ি দিয়ে নামলো সে। তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণ, শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে, সেগুলো একদিকে যেমন উপকারী তেমনি ক্ষেত্র বিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশী। জাঙ্কুকের শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল। পিপ পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো। মুহূর্তে গেট খুলে যেতেই চোখ পড়ল এক মানবীর দিকে। মানবী এখন পরিহিত অবস্থায় সোফায় গায়ে এড়িয়ে বসে আছে। চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁটে অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল। দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই জাঙ্কুক ভিতরে প্রবেশ করে বলল, লিসা কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এখনই। হঠাৎ জরুরি তলব, কাজ হয়ে গেছে। কোনটা? পুরনোটা। নতুন কোনো সিনড্রোম দেখা দিয়েছে? কি? ছেলেটার পুরুষালী হরমোনগুলো প্রয়োগ হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয়ব কেটে ধীরে ধীরে নারীর দেহের গঠন প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণা সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ। তবে অবাক করার মতো ব্যাপার ঘটছে সব। যেমন, ছেলেটার কণ্ঠস্বর মেয়েরই মতো শোনাচ্ছে। শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে, এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কি? এটা রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করতেও এটা বাজারজাত করে তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে। এ কথা শুনে জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে। কাঁচে তৈরি বিশাল আকার কক্ষে শুয়ে আছে জীবন্ত মানুষ। শ্বাস চললেও চলাফেরা নেই, কথা বলে মাঝে মাঝে, চোখ মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে। তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে। কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খরচ ছাড়তেও পারে। জাঙ্কুক মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে। এসব ভাবতে ভাবতে জাঙ্কুক নিজে পরখ করলো। মাত্র 4 সপ্তাহে এসব সিমটম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখা প্রয়োজন তাদের আর কি কি দেখতে হয়। তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আর কিছুক্ষণ সেখানে থেকে লিসার সাথে দেখা করলো। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। এসব করতে করতে রাত বাজলো 1টা। লিসাকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজলো রাত 1টা। সুগার পার্টি অফিস তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে জীবন নিবাসে যেতে হবে। জাঙ্কুক কি মনে করে অফিসের ভিতরে প্রবেশ করলো। তাকে দেখা মাত্র কিম সয়ং সহ সকলে ব্যস্ত হয়ে গেল। সুগা ভাই ছোট ভাই মানে তাদেরও ভাই। মুখে মুখে জাঙ্কুককে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলো, খুব একটা লাভ হলো না। জাঙ্কুক চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর কিম সয়ংকে বলে বসলো, ভাইয়া কোথায়? বাড়তি কথা নয়, কাজের কথা বলো। ভাই একটু কাজে গেছে, চলে আসবে নে। কোথায় গেছে? জঙ্গলে মারা দিতে। হালাই বহুত জ্বালাইতেছে। সুগা ভাই থাপ না খাইলে মাদার চোদ শুধরাইব না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। জঙ্গ মানে এরকম কি জন্য চালা? হ ভাই, কি করেছে সে? জঙ্গর বন্ডে কেরা জানি করেছে। এখন জঙ্গ দোষ দিতেছে সুগা ভাইয়ের। পুলিশ কেসও করছে। পুলিশ আইছিল কিছুক্ষণ আগে। তার মানে ভাইয়া থানায় এখন, তাই তো? না মানে হইছে কি ভাই? চলো ভাই, কইতাছি যে জীবন বাড়িতে জানাইতে মানা করছিল সুগা ভাই। জানাইলে আমার আগে কুপাইব কইছে। সকালটা হইলেই ভাই জামিন পাইয়া যাইব। আপনি থানায় যাইন না ভাই, সুগা ভাই গোসা করব। জাঙ্কুক শুনলো। তারপরে এক হাত পকেটে গুজে কিম সং এর কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, তোমার সুগা ভাই নির্বাচনে দাঁড়াবে তা জানো? যে ভাই জানি। এসব কেস ভাইয়ার নামের আগে পিছে থাকলে তার নির্বাচন করার সাথে
বুঝে যাবে। রাজনীতি করো অথচ অহং কিজনের চাল ধরতে পারোনি। অহং কিজনের এখন একটাই লক্ষ্য, ভাইকে নির্বাচন করতে না দেওয়া। এই জন্য জঙ্গল বোনের কেসটা ভাইয়ের ঘাড়ে চাপাতে চাইছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগে ভাই মুখ থুবড়ে পড়বে। যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো জায়গা, রাতের দাগ রাতে মুছি। দাগ পড়লে দাগকে অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো কিমসন হতবাক হয়ে শুনল। আসলেই তো, এভাবে তো ভেবে দেখেনি। এই জন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলো থানার দিকে। যেতে যেতে জাকব ফোনে কারোর সাথে কথা বললো। কথা শুনে মনে হলো কোনো বড় বাপের মানুষ। এটাও বুঝলো জাঙ্কুকে রাজনীতিবিদদের সাথে যোগাযোগ আছে, সঙ্গে এটাও বুঝলো সুগার জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে কিমসন হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই একখান কথা কইতে অনুমতি পাইলে? রাগ কইরেন না, ভুল কইলে মাফ করে দিয়ে। মনের কথা চাপ্পা রাখতে পারি না দেখে কইতাছি। ভাই আপনার সব কাজ ছাইরা আমাগো লাগে মাঠে আইসা পড়েন। কি দরকার শুধু শুধু অবুঝ ইঁদুরের হোগা ইঞ্জেকশন মারা? আমাগো চারপাশে বড় বড় মেলা ইঁদুর আছে, তাও মুখোশ পরা ইঁদুর। আমি আর সুগা ভাই মাঠে নামতে হ্যাঁ করে সাফ কর্নের লিগা। আপনি আমাগো সঙ্গ দিলে আরো ভালো হইতো, কারণ আপনি তো আবার ইঁদুরের হোগা ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে। পারবেন ভালোই। আমরা রোজ আপনার ইঁদুর আয়না দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে? কে আপাই এসব ভাষা ব্যবহার করেছে? না না, ছি ছি, আপা পড়ালেখা জানা মাইয়া, এসব ভাষা কয় নাই। আপা ভালো ভাষা কইছে। শুনি কত ভালো ভাষা ব্যবহার করেছে। আসলে হইছে কি, আমি ভাইরে আপনার কথা জিজ্ঞাসিলাম, তখন আমি নতুন, কাউরে চিনতাম না। তে আপা ভাইয়ের সাথেই ছিল। আপারে গাড়ি করে কলেজে নামায় দিতে যাইতেছিলাম। আপনার কথা কনের পর আপাই কইছিল আপনি সাইটেস। আমি বুঝি না এটি আসলে কি, কাম কি। পরে আপা আমারে বুঝাইতে কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লিগে নাকি ইন্দুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম। বাম কি তাও বুঝি নাই তখন। পরে আপা চইলা গেলে সুগা ভাই কইছিল বাম মানে হইল পাছা। ভদ্রলোকেরা পাছারে সম্মান দেখানোর লিগে বাম কয়। আমার আবার এত ভালোবাসা মুখে আহে না, তাই আমি কইছি হোগা। ভালো করছি না ভাই? আপনি আমাদের দলে চলে আসেন ভাই। মিল্লা ঝুল্লা কাম করলে আমরাই হইব এখানকার রাজা। ক্ষমতার লোক ভালো জিনিসটা কিম স্বয়ং। ক্ষমতার লোক মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচিকা ধরায়। তাছাড়া আমি আমার কাজে সন্তুষ্ট ছিলাম আর তাই আছি। শুধু শুধু ইন্দুরগুলোর উপরে এত রাগ কেন আপনার? হেরা যতই চুরুবানি হোক, হ্যাঁ করে কি লাগে না কন? ইয়ে মানে ভাই, আপনি কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যাস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। বাঁচাইলেন ভাই। এরপর কিমসন নিজের মতো করে বকবক করতে থাকলো। জাঙ্কুক শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করে ব্যস্ত। এই সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এটেছে এই কথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছু করে না। এদিকে প্রতিটি টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ চঞ্চল করে একটি ঘটনা। বারবার দেখাচ্ছে নামি দামি একটি কালো গাড়ি, গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি স্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা কাদের? কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিউজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো আরেকটি ঘটনার। জানা গেল এই গাড়িটা রাজনীতিবিদ অহং কিজনের বড় ছেলের। সে দেশের বাইরে থাকলেও 3 দিন হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার, বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই। শান্ত ধীর স্বভাবের। নাম মিনহো, বয়স 26-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে মিনহোর গাড়ি দেখালেও এখন মিনহোকে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। অহং কিজন সেই মুহূর্তে একটিবারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে জঙ্গর মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল অহং কিজনের কানে। ছেলের গাড়িতে নাকি কাটা হাত পা পাওয়া গেছে। হিসাবে মোট 5 জন ছেলের হাত পা। অহং কিজন মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘুরে পাজরা হরকে গেলেও দ্রুত ধরে ফেললো জঙ্গ। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে কাজ করতে পারে না, অসম্ভব। কেউ না জানলে উনি খুব ভালো করে জানেন রক্তে ফোবিয়া আছে তার। রক্ত দেখতে পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালে থেকেছে অনেকবার, চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটা কিভাবে ফাঁসালো, কিসের রাগ তুললো? সে যেই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এর পিছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সুগার কথা।
সুগা থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত, কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার, এখন কদিন উড়ুক। সময় করে টুপ করে পাখা ছেটে দিলেই হবে। সদ্য উঠতে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। সুগার একই অবস্থা, দল ছেড়ে সে ভেবেছে একাই দল গোছাতে পারবে। অবশেষে পারলেও তাকে করতে দেওয়া হবে না, কারণ সোনার ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝতে দেওয়া বুদ্ধিমানের কাজ না, এতে মালিকের বিপদ কিনা। মিনহুর ঘটনা যখন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, তখন জাঙ্কুক, সুগার, কিম সয়ং একসাথে থানা থেকে বের হচ্ছিল। তখন কিম সয়ংকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতেই সেও সুগার কানে কথাখানা পৌঁছে দিল। সুগার শুনে হঠাৎ করে হু হু করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। জাঙ্কুক কিছু না বললেও কিম সয়ং বলল, হাসেন কা ভাই, আমারও কন, আমি একটু হাসি। এমনি এমনি হাসছি না রে পাগলা, থাপ খেয়ে বাপ ডাকার সময় এসে গেছে বেচারা অহং কি জনের। ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি, কিন্তু একাপ করলো কে ডায়? আছে একজন। কেডা ভাই? আমার ছায়া সঙ্গী। এরপরে প্রশ্ন করার সাহস হলো না কিম সয়নের, তবে ধারণা করে ঠোঁট টিপে হাসলো। সুগা কিম সয়নকে চলে যেতে বলে দুই ভাই এগুলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক, মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দুই ভাই। কারো মুখে কথা নেই, অথচ কিছুক্ষণ আগের ঘটনায় দুজনেই অবগত। তারা এও জানে মিনহকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে দিয়ে বাসার পুরো চাল উল্টে দিয়েছে জিওন জিমিন। এই জিমিন মাঝে মাঝে এমন সব কাজ কারবার করে সুগা না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে। আর তার একটা কাজেই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে, এটা হয়তো অহং কি যেন আন্দাজও করতে পারবে না, যদিও চালটা একটু বেচানো। এই যেমন অহং কি যেন দলেরই এক ছেলেকে দিয়ে জঙ্গল বন করালো। তারা তো নিখুঁত ভাবে বুঝার উপায় নাই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল সুগার নাম খোদাই করা ব্রেসলেট। জাঙ্কুক দিয়েছিল ওই ব্রেসলেটটা, সেটা পেয়ে জঙ্গ ধারণা পূর্ব শত্রুতার জেরে এই কাজ সে করেছে। এর মধ্যে ওহম কি যেন যাতা বুঝিয়েছে, বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল, যাতে সুগাকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা জঙ্গ বিশ্বাস করে সুগার নামে কেস ঠুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধি ঠিকঠাক ছিল, কিন্তু ঠান্ডা মাথা জিমিন ব্যাপারটা সহজে হজম করতে পারেনি। সুগার গায়ে কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ কিম সয়ংকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত বানিয়ে ওহম কিজনের ছেলের গায়ের দিকে তা রেখেছে। এদিকে ওহম কিজন যখন সুগার অ্যারেস্ট হয়েছে বলে আমোদ ফুর্তিতে ব্যস্ত, তখন জিমিনি ওহম কিজনের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে, যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে। বেশ ভালো স্বাদের ছিল। এই অমিত স্বাদের টানে হলেও সে আবার থানায় যাবে, যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার্ক করে এমন ভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে দেখে তে আর মিস্টার নামজন বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে তে আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে জাঙ্কুকের নামে অনেক কিছু বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শুধায়, তাহলে জাঙ্কুক তাকে আবারও মারবে। এ কথা শুনে উনি জানিয়েছেন বলবে না, এতেই খুশিতে দগমগতে। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন, তারপর গমগমে সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্র ঘরে ছেড়ে এত রাতে বাসায় ফিরে? দিন দিন বোধ বুদ্ধির লোক পাচ্ছে নাকি তোমাদের? একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমি একমাত্র রাজনীতিবিদ? সুগা মাথার চুলকে কথা বাড়ালো না। বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে কথা শোনাতে এক বিন্দু ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে মিস্টার নামজন এবার জাঙ্কুককে বললেন, আর জাঙ্কুক, তুমি দেখে রাত জেগে বসে থাকতে বলেছো কেন? ও বাচ্চা একটা মেয়ে, রাত জাগলে শরীর খারাপ করবে না? এসবও বলে দিতে হবে আমাকে? বাবার কথা শুনে জাঙ্কুক কপাল কুঁচকে তাকালে মিস্টার নামজন বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, খবরদার বলছি, ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বিরাতে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে রাখবে। আর দেখলাম এরপরে যেন এসব না দেখি। এই কথা বলে তেকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানাবে? তবুও যতটুকু না করলে নয়। বাবার জেলের হাত থেকে ছাড়া পেয়ে সুগা জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। এই কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ভেবে নিল জিমিনের রুম খোলা পেলে ঢুকে পড়বে। বুকের ভিতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে ঝাঁপে ধরার জন্য। ঠোঁটটাও কেমন করে যেন চুলচুল করছে, কারণ ঠোঁটে দুধটা আর বাহানায়। কিন্তু জিমিনের রুম বন্ধ দেখে বিরক্ত হলো, দুবার নক করলো, তারপর ফিসফিস করে ডাকলো, জান, এই জান, দরজা খোল। অপর পাশ থেকে কোনো সারা শব্দ এলো না। আরে বাল, দরজাটা খোল, দুটো চুমু খেয়ে চলে যাবো। শরীরে শক্তি পাচ্ছি না সোনা, কাছে একবার। কতক্ষণ দেখি নাই তোকে? ওই হারামজাদা হুমকিজনের বইয়ের কসম, তোর কপালে দু চোখে দু গালে নাকে থুতে থুতনিতে গলায় আর কাঁধে একটু চুমু খাবো, এইটুকুতেই হয়ে যাবে আমার। খোল সোনা।
এবারও কোনো সারা শব্দ এলো না। ঘুমের ঢং মারাও, আমি জানি তুই ঘুমাসনি। জিমিন, এই জিমিন, বালের বউ আমার, তোর ঘুমের মায়ের ভালোবাসা দিবসের শুভেচ্ছা, এবার তো খোল। এবারও কোনো সারা শব্দ এলো না। চুমুর জন্য ক্ষুধার্ত আমি, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না? পাশানি কোথাকার, বদদোয়া করলাম তোকে, তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সারা শব্দ না পেয়ে বকতে বকতে নিজের রুমের দিকে পা বাড়ালো সুগা। আর জিমিন দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওদিকে জাঙ্কু গায়ে এলে সোফায় বসেছে। গা ঘামার কারণে পিঠের সে ক্ষততে প্রচন্ড জ্বলছে। জঙ্গলিটা তখন সর্বশক্তিতে খাঁচি বসিয়েছে। কি মনে করিতে পানি গ্লাসে এগিয়ে দিলেও নিল না। তা দেখেতে মুখ বাঁকালো, মনে মনে গালি দিল। তখন জাঙ্কু বলল, আবার নালিশ করেছিস? না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে। আমি টিভিতে মুভি দেখছিলাম, বড় বাবু পানি নিতে এসেছিলেন। আমাকে বসে থাকতে দেখে ঘুমাতে যেতে বললে আমি বলেছি সুগা ভাই আর জাঙ্কুক ভাই এখনো ফিরেনি, ওনার এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। তে খাবার গরম করে খেতে ডাকলে জাঙ্কুক খেতে বসলো। তার পাশে চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো তে। তারপর পটানোর সুরে বলল, জাঙ্কুক ভাই, আপনি ওই হাদিসটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে, ওই হাদিসটা। চালাকা দেখে এসেছিস? সে কখন? যা ঘুমাতে যা। যাবো তো, আমার পারিশ্রমিক দেখ। আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিন। জানেনই তো, শ্রমিককে খুশি করলে আল্লাহও খুশি হন। ও নিয়ে ভাবিস না, তোকে খুশি চূড়ান্ত লেভেল অব্দি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলছিলাম যে দেশে ফিরলেন, আমাদের জন্য কিছু মিছু আনেননি? না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই? মানে একটু হাতিয়েছিলাম। কই চকলেট টকলেট পেলাম না তো। এই কথা শুনে জাঙ্কু ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে তাও সাধারণ নয় এই মেয়ে। এ কি কখনো বড় হবে না? বুদ্ধি শুদ্ধি হবে না? জবাবের অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্তে রাখিসনি, তাই আরো ভালো ভালো পারফিউম এনেছি। এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি? আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। এই কথা বলে তে খুশিতে গতগত হয়ে দৌড়ে চলে গেল। জাঙ্কুক ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব দেখে রুমের দিকে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে, বাড়তি তাড়া নেই যদিও। এখন পাখিটাকে একটু শিক্ষা দেওয়া যাক। মনে মনে এসব ভেবে রুমে গিয়ে দেখে তে ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা জাঙ্কুকের কাপড়ের। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর একটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখছে। পুরো রুম পারফিউমের গন্ধে মোমো করছে। জাঙ্কুক আপাতত কিছু বললো না। রুমের দরজা লক করে স্টাডি টেবিলের উপর বসলো। খাতা ও কলম কেড়ে নিয়ে খসখস করে কি সব লিখলো। তারপর ছড়ছড়ে হাতের লেখার পূর্ণ খাতাটি তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়ায় কোন রোগ হয় লেখা আছে। এগুলো মুখস্থ করে লিখে এরপর রুম থেকে বের হবি। তে হতবাক, এই মধুরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরেছেও দেখে না, অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবো কেন জাঙ্কুক ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ঔষধে রোগ সারে, একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে, এসবও তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের ঢোকা না মানে বামে ইঞ্জেকশন মারি কেন, এর পিছনের কাহিনীও জানতে পারবি। তে মুখ লটকে তাকিয়ে রইল। মধুরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে নিল। এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে, বড় আব্বু রাত জাগতে বারণ করেছে। শরীরটাও খারাপ লাগছে জাঙ্কুক ভাই, কাল মুখস্থ করে দিব। এই কথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা। আর সিন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পিছনে ঘুরে দেখে জাঙ্কুক নেই। ওয়াশরুম থেকে পানির পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করার শব্দ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। তে পুনরায় পাস দিল না, তাও হলো না, বরং জাঙ্কুকের ফোনে আলাপ নোটিফিকেশন আসতে থাকলো। তে কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসলো। এবার কি হবে? 20 মিনিট পর জাঙ্কুক মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক শুধালো, মুখস্থ বল দেখি। জাঙ্কুক ভাই, আর কখনো আপনার অবাধ্য হব না, টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। এই কথা শুনে জাঙ্কুক এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতেতে কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো, তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি। এই সত্যি এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকে তো বলছি, তাও ধরেন 1010 পার হয়েছে বলা। রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল। পারফিউম গুলো জারবার খেয়ে
পেরেছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউম গুলো সাজা দেখি। আর চালাকাঠ কই? খাটের নিচে। জাঙ্কুক সেটা বের করে দেখে লাল মেহগনি গাছে শক্তপোক্ত চালাকাঠ। মিরার মারার কথা শুনে মোটা সোটা এনেছে। সে চালাকাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চালাকাঠটাকে ঝটপট সালাম কর দেখি। আর করবো না বললাম তো। এ কথা বলে তে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। না মাতে কেঁদে কেঁদে একাকার অবস্থা। তখন জাঙ্কুক বলল, সন্ধ্যায় খামচি মেরেছিলি কেন? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? তো এবার বুঝলো তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখ পিটপিট করে তাকালো। বুঝলো কিছু না বলে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তার কিছু না ভেবে সে পিছনে ঘুরে ক্যামেজের চেনের কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে জাঙ্কুকের নজর আটকালো তের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে থাকা কালো রঙা অর্ধবাসের চিকন ফিতায়। তের বোকামিতে জাঙ্কুক নিজে খই হারিয়ে ফেললো। এক ধাপ পিছাতে গিয়ে হাত থেকে চালাকাঠ পড়ে গেল। তখন তে কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও নিজের ব্যথা ব্যথা, আর আমার তো বুঝি শরীর না? আমার বুঝি ব্যথা লাগে না? কষ্ট হয় না? না